সবাইকে স্বাগতম অর্থসূচক লাইক তারকা আড্ডায়। আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমরা প্রথমেই শ্রদ্ধার সুরে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত হওয়া কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। দর্শক, আজকে আমাদের মাঝে যে অতিথি হিসেবে আছেন তাকে আপনারা সবাই চিনেন। আসলে আলাদা করে তাকে পরিচিত হয়তো হয়তো কিছুই নেই। তিনি একজন রাগ তারকা এবং বাংলাদেশের চিত্রনায়িকা বিপাশা কবির। কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম হ্যালো। সবাইকে। খুব ভালো আছি। তুমি আচ্ছা, আমরা কেমন কথা আছো? বলবো, একটু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নিই। যারা এই লাইভটি দেখছেন, আপনারা যদি আপনারা ফেসবুক পেজে গিয়ে অর্থসূচকের ফেসবুক পেজ গিয়ে আপনি লাইভটি দেখতে পারেন এবং আপনাদের কিছু জানার থাকলে আপনার তারকাকে নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আমরা ফিরে আসি আমাদের কথাবার্তায়। কি অবস্থা, দিনকাল চলছে কিভাবে? এই তো আছি ভালো, দিনকাল ভালোই চলছে, খারাপ বলবো না। আল্লাহ এই করোনা কালীনে বেঁচে আছি, এর থেকে ভালো থাকা বা ভালো আর কোনো কিছু হতে পারে না যে বেঁচে আছি। কারণ এখন যে সিচুয়েশন, সবাই বেঁচে থাকাটা হলো অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ পরিবার সহ সকল সহ ভালো আছি, সুস্থ আছি। এই তো। এই করোনার সময় তো কারোরই কাজ ছিল না, আমাদের কোনো শুটিং ছিল না। তো এই সময়টা আসলে কিভাবে সার্ভাইভ করলো? কারণ আমাদের আর্ন করতে না পারলে তো শুটিং না থাকলে আর্নও নাই। তো এই টাইমটা আচ্ছা, কিভাবে সার্ভাইভ করতে? এই সময়টা আসলে সার্ভাইভ করতে হয়েছে বলতে যে কিছু তো সেভিংস থাকেই, ছিল যেটা সেটা তো আছেই। লাইভ করেছি প্রচুর, ঈদে তো আমি লাইভ করেছি অনেকগুলো। তার পাশাপাশি আমার একটা ফ্ল্যাট আছে বনশ্রীতে, আমার নানুর বাড়ি চারতলায়। সেখানে আমার একটা ফ্ল্যাট করেছিলাম আমি। তো সেখান থেকে আমার একটা রেন্ট আসে, সেই ভাড়াটা দিয়ে আমার মনে হলো যে করোনার টাইমে আমার খুব বেশি উপকার হয়েছে। সেকেন্ড ছিল আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমাদের একটা অনলাইন বিজনেস করবার কথা ছিল, সেটা 3D বাস। তো হ্যাঁ, ওটার একটা জিনিস ছিল, সেটা তো আসলে হলো না একটা শেষ কারণে, পর্যন্ত তো সেটা আসলে নষ্ট এটা, হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল আমাদের। যেদিন উদ্বোধন করবোই সেদিনই পুরো মার্কেটে আগুন লেগে যায়। এটা 2020 সবচেয়ে মানে ভয়ঙ্কর ইসের সম্মুখীন হই আমরা তিনজন, আমি, আঁচল আর হচ্ছে রোমানা মির। তো তারপর যাই হোক, ওখান থেকে উঠে আসা, ওখানে কিছু প্রোডাক্ট ছিল সেগুলো আবার সেল করে দেওয়া, কিছু ওখান থেকে কিছু টাকা পয়সা এসেছিল। এছাড়া বললাম তো প্রচুর লাইভ করেছি ঈদের সময়, আমার প্রায় অনেকগুলো লাইভ করা হয়েছে। তো সেখান থেকে দেখা গেছে যে কিছু কিছু পেমেন্ট আসে। এভাবে আসলে সার্ভাইভ করার আমার বেসিক্যালি, আমার বাবা তো, আমি থাকি আমার বাবার এখানে, আমি তো আর আলাদা বাসা নিয়ে থাকি না। তো দেখা গেছে আমার ফ্যামিলিতে সচ্ছল, আর ওরকম কোনো আমাদের আল্লাহর রহমতে কোনো প্রবলেম নেই। আমার বাবার গাড়ির বিজনেস আছে। তো এই সময় যেমন গেছে ভালোই গেছে, মানে মোটামুটি আমাদের সার্ভাইভ আমরা যেভাবে এভাবেই করেছি, আছি মানে এখনো বিভিন্ন সোর্স আল্লাহর থেকে মিলে রহমতে। মোটামুটি সার্ভাইভ করা গেছে। হ্যাঁ, বিভিন্ন এইসব থেকে দেখা গেছে যে আসলে কি, এখন বয়সটা এমন, মনে করো বাবার কাছ থেকে টাকা নেবার বয়সটা এখন সেটা নেই, সেটা করিও না। তো দেখা গেছে যে নিজের ইটা বলো, সেটা করতে গেলে তো নিজেকে আর্ন করতে হয়। তারপরে দেখা গেছে যাই হোক এইভাবে টুকটাক এদিক ওদিক করে তারপরে জিনিসটাকে করেছি। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার তো ব্যাকগ্রাউন্ড এই মিডিয়ার কিছুই ছিল না, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছো। তো হঠাৎ করে মিডিয়াতে আসাটা মানে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে আসা, এটা কি হবে? এটা হলো আম, সত্য কথা বলতে আমি খুব ইন্ট্রোভার্ট একটা মেয়ে ছিলাম, মানে খুব বেশি কথা বলতাম না, বা এখন যেরকম আমাকে দেখছো আমি এরকম একদমই ছিলাম না। ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে। আমাকে আসলে সবাই বলতো কি আমি খুব ফটোজেনিক ফটোজেনিক। আমার আবার এই ফিল্ম বলো বা বলো, এগুলো আমার এমনি ভালো লাগতো, দেখতে ভালো লাগতো। তারপরে নাটক বলো, বিভিন্ন সিরিয়াল দেখতাম। কমলিকা কি করে, একটু নেগেটিভ ক্যারেক্টার করে, এটা একটু খুব মজা লাগতো আমার কাছে। মানে আমি ইন্ডিয়ান বিভিন্ন দেখতাম, তো আমি খুব ইন্সপায়ার্ড সামটাইমস হইতাম। আচ্ছা, আমি আচ্ছা। তো আরে বাংলাদেশে এরকম কোনো কিছু হয় না, আমিও করতে পারি না। তো আমার অ্যাকচুয়ালি আমাকে অনেকে যখন বলতো যে আমি ফটোজেনিক ফটোজেনিক, তা হঠাৎ করে অনেকে বলতেছে যে তুমি একটু ট্রাই করো কোথাও। আমি বললাম আমার তো আসলে কোথাও লবিং, মানে আমাদের ফ্যামিলির কেউ হচ্ছে ফিল্ম মানে এই ব্যাকগ্রাউন্ডের না। না। মানে আমাদের ফিল্ম বলো, মিডিয়া বলো, এবং খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলির মানে কেউ কখনো এসবের আশপাশ দিয়েও ঘিরে নাই। তো আমি একটা মেয়ে,
আশপাশে ভিড়ে না বলে ভুল হবে, অনেক আমার একটা বোন ছিল, ও আবার একটু ট্রাই করেছিল, বাট ফ্যামিলি এটাতে রাজি হয়নি। আমি যাই হোক কোনো না কোনো ভাবে যখন আমি লাক্সে যাই, এরপরে দেন লাক্সে যখন আমি ট্রাই করি, তখন কোনো চিন্তা করিনি সিরিয়াসলি আমি লাক্সে স্টার্ট। এটা কি মানে বন্ধুদের কথা শুনে লাক্সে অ্যাপ্লাই করা? বন্ধুদের কথা শুনে? নট অনলি বন্ধু, মনে করো শুধু বন্ধু না, আমার ফ্যামিলি মেম্বার বলো বা যেই দেখতো, আর কিন্তু অনেক ফটোজেনিক, আমার সাথে ছবি তুললেই আমাকে এই কথাটা শুনতে হতো যে আমি খুব ফটোজেনিক। আমি বললাম যে আচ্ছা এই জিনিসটা ওয়েস্ট কেন করো, এত ফটোজেনিক এত সুন্দর সুন্দর বলে, বাট আমি একটু ডার্ক ইসের। আমি চিন্তা করলাম সবাই ফর্সা নায়িকা খুঁজে, আমি তো এত ফর্সা না, আমি একটু ডার্ক টাইপের, আমাকে কে এখানে হবে। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটু গিয়ে দেখি, ওকে ফাইন। তারপরে দেন ট্রাই করলাম লাক্সে যাবার পরে যখন আমি ইয়েস কার্ড পাই, তখন একটা সাহস আসলো আমাকে। যখন আমার এখনো মনে পড়ে সুইটি আপু যখন বলতেছিল যে দীপা খন্দকার বসা ছিল, সুইটি আপু বসা ছিল, দীপা খন্দকার ম্যাম আমার এসে বলতেছে যে এই মেয়েটাকে কি করে তুই ইসের মধ্যে ওয়েটিং এর মধ্যে রাখছিস, আমাকে এভাবে আঙ্গুল দিয়ে বলতেছে। আমি চিন্তা করছি আমার একটা হাতিয়ার, সেটা হচ্ছে আমার হাসি। আমি যেখানেই ফেসে যাই আমি আগে হাসি দিই, আমি হাসি দিয়ে দাঁড়ায় রয়েছি। তো যখন আমাকে ডেকে ইয়েস কার্ডটা দিল, মানে ওই মোমেন্টটা জাস্ট একটা ওয়াও মোমেন্ট ছিল। যাই হোক আমি তারপরে ওখান থেকে অনেক করতে করতে আমি 14th হই, আমি টপ 10 ছিলাম না। কিন্তু টপ 10 না থাকাতে তখন আমি আবার একটু কষ্ট পাই যে আমি এতটুকু যখন আমি দেখেছি আশেপাশে সবাইকে জাজ করে, তখন দেখলাম যে না এদের থেকে আমি একটু বেটার ছিলাম, আমি কেন পেলাম না। যাই হোক তখনকার আসলে সিচুয়েশন, আমার আসলে লবিংও ছিল না, আমি এত মানুষজন চিনতাম না, বা এত টোটালি বাইরে থেকে বাইরের ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে আননোন পারসনদের সাথে গিয়ে মিট করা এটা ফার্স্ট ছিল, মিডিয়ার পারসনদের সাথে। মনে করো কিছু কিছু যারা ছিলেন মেইনলি, কিছু ছিল একদমই আননোন ফেস, আবার কিছু ছিল মনে করো যে টুকটাক ঈশানা কিছু কাজ করে এসেছিল, আর যারা ছিল টুকটাক অনেকেই মনে করো যে ইসের ব্যাকগ্রাউন্ড আছে, কি বলে ওটাকে, মঞ্চের ব্যাকগ্রাউন্ড আছে, অনেকে এরকম কিছু না কিছু ছিল, কারো না কারোর সাথে পরিচয় ছিল বা ছিল, আবার অনেকে একদমই আননোন, মানে কেউই চেনে না। সো ওইখান থেকে আমার মতন মে 14th হওয়া, এটাও অনেক বড় ব্যাপার আমি মনে করি। এবার ওখান থেকে আমি আসলে সাহসটা হারাইনি আমি, এবং ওখান থেকে আমি চিন্তা করেছি যে না আমি সবকিছুই করব সেটা এখন নিজে। তারপরে তো ফটোশুট করবার পরে যখন সব জায়গায় বিভিন্ন জায়গায় যাই আমাকেই করা হয়, এবং ঈশিতাপুর একটা ফার্স্ট নাটক করি। তো ওই নাটকটা করবার পরে আমাকে চ্যানেল আই থেকে একটা কল আসে, তো ঈশিতাপু বলে যে এই মেয়েটা টপ 10 কি করেছিল না। তো এটা অনেক বড় একটা পাওয়া যে আমাকে স্পেশালি ডেকে বলা, যে আমার মাকে আমাকে ডেকে হাসান ভাইয়ের অফিসে, এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। তো আমি যাই হোক এরপর আর কোনো কিছু হয়নি, ওখান থেকে আমি আস্তে আস্তে করে কাজ শুরু করি, তারপর টিভিসি করি, নাটক করি, তখনও বিপাশা কবিরকে কেউ চিনত না। এরপরে আসি ফিল্ম। এরপর 2012 সালে ভালোবাসা রং সিনেমা দিয়ে কাজ করা শুরু, আইটেম সঙ্গে মাত্র। আমার 2012 সালে ছবি রিলিজ হয়, 2011 সালে শুটিং হয় শুরু। তো 2011 সালে শুটিং করবার পরে তারপর 2012 সালে আমার 5ই অক্টোবর আমার ছবি ফার্স্ট ভালোবাসার রং। বড় পর্দায় যেহেতু কাজ করছে, বড় পর্দায় কাজ করার আগে মানে ইচ্ছা ছিল যে নায়িকা হওয়ার ইচ্ছাটা তো অবশ্যই ছিল, তাই না? যেহেতু বড় পর্দায় কাজ করবো, নায়িকা হব, ওই ইচ্ছা তো ছিলই। তো সেই ক্ষেত্রে আইটেম সং ক্যারিয়ার শুরুটা আইটেম সং দিয়ে করাতে কি তোমার মানে ক্যারিয়ার কোনো ঝামেলা হয় না বা হয় নাই? যেহেতু তোমার স্বপ্ন ছিল নায়িকা হওয়া, বড় পর্দায় কাজ করলে আমি নায়িকা হিসেবে কাজ শুরু করবো, তো ওই যে জায়গা থেকে শুরুটা যে আইটেম সং দিয়ে হয়েছে, তো সেই ক্ষেত্রে কি কোনো ইফেক্ট পড়েছে ক্যারিয়ারে? অবশ্যই অনেক হিউজ এফেক্ট। এই এফেক্ট কোনো কিছু দিয়ে পূরণ করবার না। এই ক্ষতি আমি বুঝি আমার কতটা ক্ষতি হয়েছে, এবং আমি কিভাবে এইটাকে ওভারকাম করি এটা আমি জানি। এটা যখন আমি আসি ইন্ডাস্ট্রিতে, আমাকে জাজ মাল্টিমিডিয়া থেকে একটা ফিল্মের জন্য ডাকা হয়। তো ওটা আনফরচুনেটলি হয় না তখন, একটা অ্যাকশন ফিল্ম। তো ওই অ্যাকশন ফিল্মটা কোনো কারণে বলতেছিল ভাইয়া যে এখন তো আমরা অ্যাকশন ফিল্ম করছি না, বিপাশে একটা রোমান্টিক ফিল্ম করবো, তুই মানে কি করবি। ওই অ্যাকশন ফিল্মে কি নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল? নায়িকা হিসেবে, হ্যাঁ। আচ্ছা আমি ফার্স্টে এসেছিলাম নায়িকা হিসেবে কাজ করবার জন্য, এবং আমার ভালো ভালো অফার ছিল। আমি
কি বলবো, যাই হোক এরপর যেটা হলো ফার্স্ট ফিল্ম ভাইয়াও বললো যে কি রে তুই ফার্স্ট ফিল্মে আমাদের থাকবি না এমন করে। আমি আবার খুব শখ করে বললাম ভাইয়া একটা কাজ করি, এখন তো বলিউডে খুব ভালো শিলাকি জাওয়ানি মুন্নি বদনাম এগুলো চলতেছে, আমরা একটা আইটেম সং করি। মা এটা জাস্ট একটা শখের বসে বলা, তো শখের বসেই আসলে এই কাজটা পুরোটাই করা। শখটা আসলে একদম প্রফেশন হয়ে যাবে বা এটাকে আমাকে মানে এই দিকেই আমাকে যেতে হবে এটা আমি কখনো চিন্তা করিনি। এরপরে যখন ওটা কাজ করলাম আমার পরপর অনেকগুলো অফার আসছিল, আমি ভাইয়ার সাথে অনেকগুলো ডিসকাস করি, বলো তুই কর। আমি এবং পরে কিছু কাজও করি এবং আমার এরপর জাজ মাল্টিমিডিয়ার কিছু কাজ করবারও কথা ছিল অ্যাজ এ হিরোইন হিসেবে। আনফর্চুনেট একটা তো ডিক্লিয়ার ছিল, আমার বার্থডে গিফট ছিল, এটা সব সাংবাদিকরাই জানতো। তালাশ একটা ছবি ছিল, সেটা তো আমার যাই হোক করলো না, সেটার পলিটিক্সের শিকার। যাই হোক সেটা বিভিন্ন মানুষ তাকে ভাইয়াকে কান পড়া দিতে লাগলো যে যেহেতু আইটেম সং করেছে একে হিরোইন হিসেবে আপনার প্রফিট নাও হতে পারে, আপনার অমুক প্রবলেম হতে পারে। যাই হোক তাকে পুরোটাই করে দেওয়া হয়েছে, মানে ওখান থেকে আমার এই প্রজেক্টটা থেকে সরিয়ে আনা হয়েছে। আর প্রজেক্টটা তখন আর হয়নি, কোনোভাবেই আমি প্রজেক্টটা হওয়াতে পারিনি ওই সময়। আসলে পলিটিক্স এই ইন্ডাস্ট্রিতে এত বেশি কোনোভাবেই কাজটা করতে পারি। এবং আমার অন্যরকম ভালোবাসা ছবিতেও আমার কাজ করবার কথা ছিল। আমি রাত অবধি পর্যন্ত জানতাম যে আমি বিপাশা সারা জেরিন যে ক্যারেক্টারটা করেছে ওই ক্যারেক্টারটা আমার ছিল। আমি রাত পর্যন্ত জানতাম আমি ওখানে কাজ করছি। সকালবেলা হঠাৎ করে ফোন আসে একটা যে এখানে কাস্টিং আয়োজন হয়ে গেছে। খুবই দুঃখ লাগে মাঝে মধ্যে যে আসলে এখন যে জিনিসগুলো বুঝি আমাদের আমরা অনেক সময় শুনে থাকি ফিল্ম পলিটিক্সের শিকার হচ্ছে অনেকে, তার মানে তুমিও কোনো না কোনো ভাবে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছে ক্যারিয়ার শুরুতেই? অবশ্যই সবাই হয় ভাইয়া, কোনো না কোনো কেউ বলে কেউ বলে না, এটা হচ্ছে। আর আমি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। আমার কথা হচ্ছে হ্যাঁ আমি হয়েছি, বাট আমি কাউকে ব্লেম দিব না, কাউকে ব্লেম দেওয়ার কিছু নেই। আমার আল্লাহ কপালে রাখেনি, আমার হয়নি কাজটা, সেটা হলো বড় কথা। আর যেটা হচ্ছে যে হ্যাঁ আমার ফার্স্ট স্টেপটাই আমি যদি ওখানে থেমে যেতাম হয়তো বা আমার জন্য বেটার হতো। আমি আর পরপর আসলে তুমি যখন একটা জায়গায় তোমার রেমুনারেশন 1 লাখ হয়ে যাচ্ছে, তোমাকে প্রত্যেকেই যেইখানে কোনো ভ্যালুই ছিল না, একটা আইটেম সং বলতে বাংলাদেশের মানুষ কিছু চিনতই না, আমি একটা জায়গা ক্রিয়েট করি, সেই জায়গাটা সুন্দর ক্রিয়েট করবার পর আমি বিপাশা কবির মাধ্যমে বাংলাদেশ আইটেম সং একটা নতুন ধারা আসছে। হ্যাঁ এটা কেউ মানুক আর না মানুক অনেকেই অনেকেই বলে হ্যাঁ এটা আমি একটা জায়গাটা ক্রিয়েট করেছিলাম যে আমি কিন্তু কখনো সাইড ক্যারেক্টার প্লে করিনি। আমি কখনো, আমাকে কেউ বলতে পারবে না আমি ছোটখাটো ক্যারেক্টার প্লে করেছি বা কিছু, আমি কখনো কমেডি বা এগুলো আমি কখনো করিনি। আমার একটা জিনিস ছিল আদার আমার আইটেম সং যেটা চলছে আমি সেটা করব, আর আমি অ্যাজ এ হিরোইন হিসেবে অভিনেত্রী হিসেবে কাজ করব। তো যখন আইটেম সং করছিলাম আমার ওই মুহূর্ততে আমার উচিত ছিল যে ফার্স্ট বা কিছু করবার পরে আমাকে একটা স্টপ করে দেওয়া। আসলে ওই মুহূর্তে দেখা গেছে কি যে দর্শকের একটা চাহিদা, ডিরেক্টরদের একটা ডিমান্ড, আবার প্রডিউসাররা মানে এরকম ডিমান্ড, মানে আমি ওই সময় আমি ফিল করছিলাম আমি আই লাইক দ্যাট টাইম মানে আই ওয়াজ এ কুইন। আমি ওই সময় একটা কুইন ছিলাম এবং আমাকে সবাই বলতেছে এত সুন্দর অ্যাপ্রিশিয়েট করতেছে। কখনো তুমি রিয়ালাইজ করতে পারো না যে ফিউচারটা আসলে কি হতে পারে বা কি হতে যাচ্ছে? না আমি আসলে বুঝি নাই ওই সময়টা, আসলে বুঝিও নাই, মানে এতটা আমি মনে করেছি যে এটা তো খুবই নর্মাল একটা ব্যাপার, এটা হতেই পারে। এরপরে হিরোইন হিসেবে কাজ করব, ভালো কাজ করব না, এটা করলে যে তুমি আবার এখানে কাজ করতে পারবে না, এটা তো আমার আমার মানে এটা মানে এই ইন্ডাস্ট্রিতে এটা হয় না বা এই প্রবলেমগুলো ফেস করতে হয় এটা আমার জানা ছিল না। আমি বলিউডে তো অহরহ হচ্ছে। হ্যাঁ আমি চিন্তা করতেছি কারিনা কাপুর করতেছে, প্রিয়াঙ্কা চোপড়া করতেছে, এরা করলে তাহলে আমি করলে প্রবলেম কোথায়? তো খুবই নর্মালি নিচ্ছিলাম ব্যাপারটা, আসলে এতটা নর্মাল না এই ব্যাপারটা। ক্যারিয়ারে কি পরিমাণ এফেক্ট ফেলছে এটা বলে বুঝাতে পারবো না। মনে করো যে যখন হিরোইন হিসেবে কাজ করতে গেছি হিরোরা তখন বলছে যে আইটেম সং করছে কাজ করবো না, বলবো না কারো ইন্ডিভিজুয়াল নাম বলবো না, এটা একটা খুবই কষ্টের জায়গা ছিল। দ্যাট টাইম খারাপ লেগেছে, করেছে পরে আবার কাজও করেছে, অনেকে সাথে কাজ করেছি এই পর্যন্ত। তো অনেক হিরোদের
তাদের সাথে কাজ করেছি আমি। এখন পর্যন্ত তোমার মানে লিড ক্যারেক্টারের নায়ক হিসেবে কাজ করা সিনেমার সংখ্যা অলমোস্ট 6টার মতো লিড ক্যারেক্টার নায়িকা। হ্যাঁ এরকমই। আচ্ছা আচ্ছা। তো তার সেইগুলোর মধ্যে মধ্যে কিন্তু সাইমনের সাথে কাজ করেছি। হ্যাঁ সেই সিনেমাগুলো বলো। তেমন ভাবে তো ব্যবসা সফল হয়নি। তোমার কি মনে হয় যে আইটেম সং এর কারণেই ভুল ধারণা, বিষয়টা? ভুল ধারণা, এটা আচ্ছা ভুল ধারণা। যেটা তুমি বলছো ব্যবসা সফল হয় না, আমার গুন্ডামি একটা ব্যবসা সফল ছবি। আমার গুন্ডামি একটা 47 লাখ টাকার ছবি, সেটা ব্যবসা সফল ছবি কেন হবে না? সেখানে যদি সেটা 68 লাখ টাকা ইনকাম করে তাহলে সেটা ব্যবসা সফল ছবি হয় না কি করে? কেউ তারপরে তো যদি প্রোডিউসার তোমার পরিচালকরা বলছে কাছে আসলে আমার হ্যাঁ প্রচারণা না করে, এটা আমার ফল্ট না। তার আচ্ছা জন্য আচ্ছা ব্যবসা সফল ছবি না। সাইমন সাদিক ছিল, ছিল, তারপরে ব্যবসা সফল ছবি না। পাশান ব্যবসা সফল ছবি না। পাশান তো ভালো ফিল্ম ছিল। ভালো ফিল্ম হ্যাঁ ছিল হ্যাঁ। খুব ব্যবসা সফল করতে পারেনি। পাশান একটা ভালো ফিল্ম ছিল, সেখানে এটা সৈকত নাসির ভাইয়ের একটা ছবি। আমাকে আমাকে ইচ্ছা করে দাবানো হচ্ছে এবং আমাকে কেউ কাজগুলো ছিল খুব চাচ্ছে না। ভালো। হ্যাঁ মানে পাশানের কাজগুলো ছিল অনেক ডেভেলপ কাজ, অনেক ভালো কাজ ছিল অবশ্যই পাশানের কাজগুলো, দর্শক অনেক ফাইটিং থেকে অ্যাপ্রিসিয়েট শুরু করে যে সবকিছু। হ্যাঁ। তারপরে তুমি যদি বলো পোড়ামন ছবির কথা যদি বলো, আমি মিলন ভাইয়ের সাথে যেই ক্যারেক্টার আমার ছিল, উনি আমার হাজবেন্ড ছিল, আমি যে ক্যারেক্টারই বলো আমাকে, কারণ ওখানে আমার কোনো গান ছিল না, সো ওই ছবিতে আমি মিলন ভাইয়ের হিরোইনই বলবো। তো ওইটার যে ওইটা যে পরিমাণ দর্শক অ্যাপ্রিসিয়েট করে, ওটা একটা ব্যবসা সফল ছবি। যদি এখন বলে যে ব্যবসা সফল ছবি না, আড়াল ব্যবসা সফল ছবি না, এটা আমার একার ফল্ট না। এখানে আমি একা হিরোইন ছিলাম না, ওখানে আঁচল ছিল, আমি ছিলাম। তারপর আমার যেসব ছবি আছে মোটামুটি সবগুলি মোটামুটি এভারেজ ছিল। হ্যাঁ তো এখন ওভাবে পাবলিসিটি না করলে এটা আমার ফল্ট না, এখানে আমার ফল্ট না। আমি বলবো যে পাবলিসিটির অনেক এখানে ল্যাকিংস। আর এখানে হচ্ছে প্রোডিউসাররা কিভাবে পাবলিসিটি করে এটা তোমরা খুব ভালো করে জানো। এদের পাবলিসিটির ওয়েটা ভালো না। একমাত্র জাজ মাল্টিমিডিয়া ছাড়া আমি কারো পাবলিসিটি ভালো আজ অব্দি পর্যন্ত দেখিনি। মানে খুব সুন্দর ওয়েতে পাবলিসিটি করেছে, আমি ওরকম খুব পাবলিসিটি খুব কমই দেখেছি। এই হলো রিজন। এখন বিষয়টা হচ্ছে যেহেতু মানে তোমাকে কিন্তু আইটেম কন্যা হিসেবে দর্শকের মধ্যে একটা অন্যরকম ক্রেজ থাকে, যে বিপাশা কবিরের গান একটা ক্রেজ থাকে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি এই আইটেম সংটাই সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে না আরো সোলো নায়ক হিসেবে কাজ করবে? বুঝিনি কথাটা, আরেকবার একটু রিপিট করুন। মানে বিপাশা কবির কিন্তু আইটেম কন্যা হিসেবে পরিচিত বাংলা চলচ্চিত্রে, এবং তার একটা নিজস্ব দর্শকও আছে। হলে হলে গেলে বোঝা যায় যখন গানটা হয় বা আইটেম সংটা শুরু হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু মানে হিরোইন হিসেবে ওইভাবে কাজ করা হচ্ছে না, ইন ফিউচারে এই আইটেম সং কি সামনে এগিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার ইচ্ছা, না মানে নায়ক হিসেবেই আরো কাজ করেছে কোনটা, না দুইটা মিলিয়ে কাজ করেছে? আচ্ছা, আমি তো অনেক আগেই ডিক্লিয়ার দিয়ে দিয়েছি, আজ প্রায় মনে হয় 2 বছরের মতন হয়ে গেছে আমি আইটেম সং করি না। আমি একটা জিনিস বলেছি যে আমি এখান থেকে এখন সরে আসবো, কারণ অনেক করেছি, প্রায় 50+ হবে আমি গান করেছি, আইটেম সং করেছি। আমি আসলে ভাইয়া সত্য কথা বলতে আমি অনেক চেঞ্জেস আনবার চেষ্টা করেছিলাম। আমি যথেষ্ট চেষ্টা করেছি যেন একটা নতুনত্ব আসে, আমি নতুনত্ব কিছু দিতে পারি। বাট কেন যেন আমাদের ডিরেক্টর বলো আমাদের প্রডিউসাররা ওই একই জায়গায় আটকায় থাকে, এদের মেন্টালিটি চেঞ্জ হয় না। এবং এরা আমি দেখলাম একটা টাইমে তাদের মেন্টালিটির সাথেই আমাকে আগাচ্ছে। তো এটা মানে এটা আমি বিপাশা না। একটা আর্টিস্ট একটা ক্যারেক্টার প্লে করছে, বাট সে যে আরো 10টা ক্যারেক্টার প্লে করতে পারে ওই সুযোগ তারা দিচ্ছে না। না ওই সুযোগটাও দিচ্ছে না। আর মনে করো আইটেম সংটাকে প্রেজেন্ট করাটা এত বাজেভাবে প্রেজেন্ট করতেছে, ওদের গান ভালো লাগতেছে না আমার কাছে। আমি টাকা ঠিকই নিচ্ছি, আমি কাজ ঠিকই করছি, বাট আমার প্রেজেন্টেশন ভালো হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি নাচছি যতটুকু ওটুকু কোরিওগ্রাফির মধ্যে কোথায় ক্যামেরা ধরতেছে, কোথায় ই করতেছে, এগুলো খুব ঘাপলা ছিল। শেষের দিকে আমি খুব প্রবলেম ফেস করেছি, যার জন্য আমি আসলে ওখান থেকে মুভ করতে বাধ্য হয়েছি। কারণ আমি তখন ক্যামেরার অ্যাঙ্গেল অনেক কিছু বুঝতাম না। আমি দেখা যাচ্ছে একটা মুদ্রা দিচ্ছি, সেটা অনেক দূরের মুদ্রা, সেই মুদ্রাটাকে আমাকে দেখানো হচ্ছে, আমি পরে পর্দা দেখছি ওটা কাছে এত বাজে লাগতেছে, ওটা ওভাবে করে প্রেজেন্ট করা হয়েছে। তো এইগুলো ড্রাইভার শুধু আমি একা বিপাশা কেন নিব? গালি যখন ওই ইউটিউবে ছাড়ে তখন গালিগুলো কিন্তু ওই মেয়েটা খারাপ, মেয়েটা অশ্লীল, মেয়েটা করছে, মেয়েটা ওটা করছে, মেয়েটার কিসের সমস্যা। ভাই তোরা তো তখন ডিরেক্টরকে দায়ী করস না, তখন তোরা ডিরেক্টরকে কিছু বলিস না, তখন এটা মানে ডিরেক্টরকে কেউ কিছু বলছে না, প্রডিউসারকে কিছু বলছে না,
ড্রেস ডিজাইনারকে কেউ কিছু বলছে না, সব ব্লেম একটা বিপাশা। তো ভাই আমি একটা ব্লেম নিয়ে বসে থাকবো কেন? আমি বলছি না, আমার ক্ষমা করো, আমি আর করবো না। আমি 2 বছর, আমার এই যে রিসেন্ট 3-4 দিন আগে হুট করে একজন ফোন করে বলে আপনার আমি একটা আইটেম সং করাবো, আপনি করবেন নাকি? বলছি না, করবো না, 5 লাখ টাকা দিলেও করবো না। তো এই একটা ব্যাপার হয়ে গেছে। তো পরে না বলে দিলাম। কারণ এখন আমি চাচ্ছি অভিনেত্রী, যেটা তুমি আমায় কোশ্চেন করেছো, আমি অ্যাজ এ অভিনেত্রী হিসেবেই কাজ করতে চাচ্ছি, হিরোইন হিসেবেই কাজ করব। যদি ফিল্মে হিরোইন হিসেবে কাজ করতে পারি করব, যদি ভালো ওয়েব সিরিজ হয় সেটা করব। এই তো, আমি আপাতত নাটকেও যাচ্ছি না, কোনো কিছু না, আমি ফিল্মে হিরোইন হিসেবে বা ওয়েব সিরিজগুলো করতে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে এই শুধু কি অভিনয় মানে অভিনয় করা হবে না, যে প্রফেশন মানে আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং, এই প্রফেশনে কন্টিনিউ করা হবে কোনটা, মানে যেটা নিয়ে পড়াশোনা করা? আমার হ্যাঁ, আমি আমার প্রফেশন, আমার স্টাডি, আমি এগুলা আমি এটা কন্টিনিউ করব। বিকজ অফ বাংলাদেশের ইন্ডাস্ট্রির এখন যে সিচুয়েশন, যদি দলাদলি বন্ধ না হয়, এই ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না। সো আমাকে আমার ওয়ে দেখতে হবে অবশ্যই। সো আমি আমার সিভিল, আমি পড়াশোনাটাও এবং আমার আমি যে সাইডে ছিলাম এটা আমি কন্টিনিউ করব। যদি সিচুয়েশন ভালো হয় তো কাজ অবশ্যই করব, যেহেতু এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। আমি ফিল্মকে অসম্ভব ভালোবাসি। ভালো না বাসলে আসলে এখনো কেন এই ফিল্মের জন্য পড়ে আছি। নাটকের অফার কিন্তু প্রচুর আসে, কেন নাটক করছি না, নাটকে বিপাশা নাটক করো, নাটক করো, অনেকেই বলে। মনে করো আমি ফিল্মের জন্য প্রডিউসার খুঁজে পাই না, কিন্তু আমাকে নাটকের প্রডিউসার বহুত আমার ফোন করে, হ্যাঁ প্রচুর ফোন, হ্যাঁ তুমি কটা নাটক করবা, 10টা নাটক করো, আমি প্রডিউস করে দিচ্ছি। লাইক এরকম অনেকেই শুনে। যারা বড় পর্দায় কাজ করে তারা কিন্তু ছোট পর্দায় কাজ করে বেশি দিন স্টে করতে পারে না, মানে জায়গাটা শক্ত করতে পারে না। অনেকেই কাজ করছে কিন্তু সত্য নাটকে কথা লিখতে এটা। আমি এই এই জিনিসটা আমি জানি না, এটা একটা ভালোবাসা ক্রিয়েট হয়ে যায়। তুমি বড় পর্দায় যখন কাজ করবে না, তখন ওটা মানে ও বড় পর্দা মানে এভরিথিং বিগ, তোমার প্রত্যেকটা জিনিস এভরিথিং বিগ, মানে তোমার ইউনিট বড়, মানুষের আমার মনে হয় এভরিথিং, ওদের হার্টটা অনেক বড়, হৃদয়টা অনেক বড় থাকে। এইসব তুমি নাটক করতে যাবে, তুমি, আমি নাটকের জায়গা ছোট করে বলছি না, ওটাও একটা অবশ্যই সম্মানের একটা জায়গা, ওদের জায়গা, ওনারা কাজ করছেন ওদের ভালো লাগা ভালোবাসা থেকে। কিন্তু আমার মনে হয় আমি ফিল্মের মানুষ, আমি ফিল্মকে অনেক ভালোবাসি। এই জায়গাটার সাথে কোনো জায়গায় কম্পেয়ার করাই যায় না। এটার পরে আর কোনো স্থান নেই, এটাই শেষ স্থান একটা। আমাদের মিডিয়ার যদি বলি, এটাই সবাই এক একটা ধাপে ধাপে র্যাম্প, দেন নাটক, এটা ওটা, তারপরে দেন আমাদের ফিল্ম সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে বড় প্লেস। তো এটার উপরে আর কোনো কিছু থাকতেই পারে না। আচ্ছা, এটার প্রতি ভালোবাসা, এটার প্রতি সম্মানটা অনেক বেশি। অনেক সময় কাজ শোনা করতে যায় চাই। নতুন কোনো নায়িকা আসলে বা নতুন কেউ কাজ করতে চাইলে মিডিয়াতে অনেক সময় অনেক ডিরেক্টর বলো বা প্রযোজক বলো বিভিন্ন মাধ্যম থেকে তার বিভিন্ন ধরনের কুপ্রস্তাব পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছো মানে ক্যারিয়ারে? আচ্ছা, মানে বিভিন্ন অফার দিয়ে থাকে বাজে হ্যাঁ, অফার। রাইট, এক্স্যাক্টলি। আমি যে বাংলায় বলি খুব আচ্ছা, প্রস্তাব, অশ্লীল প্রস্তাব। শোনো, এটা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও বা কর্পোরেট লেভেলে তুমি কাজ করতে যাও, যেখানেই কাজ করতে যাও, মানুষ বেশি একটু বলে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে। অবশ্যই এখানে কাজ করতে আসে, আমি অফার পাইনি বলে ভুল হবে, ও জোর অফার আসছে, এরকম আসবে। এটাকে কিভাবে মেনটেন করে কাজ করতে হবে, এটা পুরোটাই নিজের উপরে, ঠিক আছে? যে মেনটেন করে কাজ করতে পারে, সেটা আমি বলবো না যে সেটা করেই কাজ করতে হবে, না, এটা মানুষের ভুল ধারণা। অবশ্যই এখানে কিছু লাক বলেও কিছু ব্যাপার স্যাপার আছে। আমি যেটা বলবো সিরিয়াসলি, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা এটা টোটালি একটা লাকের ব্যাপার ছিল, ঠিক আছে? আমি লাক বাই চান্স, আমি মনে করি যে আমি লাক বাই চান্স আমি হচ্ছি ফিল্মের একটা পার্ট হয়েছি। কারণ এটা আমার আজিজ ভাইয়া ওই একটা হুট করে শখের বসে আমাকে একটা জিনিস বললো, আমিও শখের বসে একটা জিনিস একসেপ্ট করলাম, আর এইটা হঠাৎ করে হিট হয়ে গেল এবং এভরিওয়ান আমাকে তখন অফার করতে লাগলো যে হ্যাঁ আপু এই কাজটা আমার করে দাও, ওই কাজটা করো, এবং হাইলি রেমুনারেশন নিয়ে তখন কাজ করতেছি। তো আমি বলবো যে আমি লাক বাই চান্স এই জিনিসটাতে মানে হয়ে গেছে। সবার প্ল্যানিং ক্ষেত্রে ছিল যে আমি একরকম বলতে কিন্তু হবে হয়ে গেছে আরেক রকম। প্ল্যানিং ছিল হয়ে একরকম। গেছে, প্ল্যানিং ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এটা হয় আচ্ছা, আচ্ছা, লাইফে, কোনো কিছু আমার লাইফে কখনো কোনো কিছু প্ল্যান করে হয় না, এটা ট্রু, আচ্ছা। ভেরি ট্রু।
তো এই মিডিয়াতে কি তোমার আইডল কেউ আছে যে ফলো করে অভিনয় করো বা তাকে তোমার পার্সোনালি ভালো লাগে, আইডল যাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে আমার শাবনূর আপুকে ভালো করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসিফ ভাই আছো? হ্যাঁ আছি আছি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলবো শুনতে আমি পাচ্ছি। খুব বেশি পছন্দ করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমি খুব বেশি পছন্দ করি হচ্ছে আপুকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি শাবনূর আপুকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আচ্ছা আমি আচ্ছা। তাকে যে ফলো করি আমি ওটা কখনো করি। নেট সম্ভবত ডিস্টার্ব করছে। ঠিক আছে, এটা আমাদের বাইরে। আপনি অন্য একজন ভক্ত বলতে পারো। আমার তাকে কেন হ্যাঁ যেন হ্যাঁ। খুব ভালো লাগে, আই ডোন্ট নো। আচ্ছা আমি তার এক্সপ্রেশন এবং অনেক কিছু আমার কাছে খুব ভালো লাগতো। আমি দেখা যেত যে অনেক কিছুই আচ্ছা ওর মতন একটু ই আসতো, বা এটা একে আমি ফলো করতাম, অনেক এক্সপ্রেশন আমি ফলো করতাম। আর আচ্ছা কিছুটা আচ্ছা। কারিনা কাপুরের কিছুটা আসে, কারিনা কাপুরের কিছু এক্সপ্রেশন, নখরামি টখরামি, চোখ টিপ মারা, এগুলো আমার কারিনা কাপুর মানে একটু ভালো লাগে। দুষ্টুমিগুলো আর কি, ছোট ছোট দুষ্টুমি। দুষ্টুমিগুলো, হ্যাঁ, হ্যাঁ। ছোট ছোট এসব ব্যাপারগুলো এদেরকে দিয়ে আসলে এদেরই কাছ থেকে আর আসে। বর্তমান প্রজন্মের যদি হিরোইনের কথা বলি, তোমরা সবাই সমসাময়িক একসাথে কাজ করছো, তারপরে একটা পার্সোনাল পছন্দের জায়গা থাকে যে আমি একজন হিরোইন, বাট আমার একটা নায়কের পছন্দ হইতেই পারে, ভালো লাগতেই পারে তার অ্যাক্টিং কিংবা তার সবকিছু মিলিয়ে। তো সেই ক্ষেত্রে যদি আমি কারোর নাম জিজ্ঞাসা করি, তুমি কার নাম বলবে? সেই ক্ষেত্রে আনডাউটলি আমার কাছে যেটা মনে হয়, সবচেয়ে প্রিটিয়েস্ট বিউটিফুল একটা নায়িকা আমার কাছে যেটা মনে হয়, যার কম্পেয়ার কেউ করার নেই, পরিমণি আমার কাছে মনে হয়। এটা জানি না, ওর অনেক বেশি সুন্দরী আমার কাছে লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর অভিনয়টা ও ভালোই করে, ও খারাপ অভিনয় করে না, আমি কখনোই বলবো না, যেহেতু আমার ছোট। তারপরেও আমার কাছে এই সমসাময়িক যারা কাজ করছে, আমার তাকে ভীষণ ভালো লাগে। আমি তাকে মানে পছন্দ করি অ্যাজ এ হিরোইন হিসেবে, আমার কাছে পারফেক্ট একটা হিরোইন মনে হয়। এবং আমি চেয়েছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা পজিশনে থাকুক, কারণ তার সেই গুণটা আছে, তার সেই স্পেস আছে। আহ, যতটুকু আছে অবশ্যই এখনো ভালো পজিশনেই আছে, ভালোভাবেই করছে। আমার এক নামটা বলতে গেলে এটা। আর দ্বিতীয় যদি জিজ্ঞেস করো, বিতা সিনহা, মিম আপুকে আমার ভালো লাগে। উনিও বেশ বেশ সুন্দরী একজন, এবং খুবই মেনটেন করে। আর স্টাইলিশ যদি বলো, নুসরাত ফারিয়া, মানে ড্যাম স্মার্ট লাগে আমার কাছে। আনডাউটলি খুবই খুবই আমি বলবো না খুব একটা আমার কাছে পছন্দ হয় সেটা বলবো না। নুসরাত ফারিয়ার আমার স্টাইল, এভরিথিং আমার কাছে ভালো লাগে। এই তো। আচ্ছা, এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এখন পর্যন্ত লাইফে প্রেম করছো কয়টা? প্রেম প্রেম করছো কয়টা? প্রেম, প্রেম। আচ্ছা, ভালোবেসেছি কয়টা? আমার জীবনে ভালোবাসা, আমার লাইফে আসছে, আমার আমার ভালোবাসার জেনুইন লাভ আমি বলবো তিনটা। আমি মন থেকে যদি, আসলে কি মানুষ যেটা বলে যে প্রেম নাকি হয় না, বারবার ভালোবাসাটা কি হয় না, তুমি যখনই একটা প্রেমে পড়বে না, তখনই তোমার কাছে এটা মনে হবে যে ও এটাই নতুন, এটার জন্যই আচ্ছা জান প্রাণ দিয়ে দিই, এটার জন্যই এভরিথিং করি। আই ডোন্ট নো সবার ক্ষেত্রে এরকম কিনা আমি বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে আমি যখনই কোনো মন থেকে ভালোবেসে থাকে, আমি সিরিয়াসলি খুবই লয়াল থাকার চেষ্টা করি। বাট একটা জায়গায় জীবনে একজনের সাথে আমি লাইফে লয়াল ছিলাম না। যেহেতু বলবো যা বলবো, আমি মিথ্যে বলি না, যেহেতু কোশ্চেনটা আসছেই, তো সেই আচ্ছা। হিসেব করেই বলছি। একজনের সাথে আসলে লয়াল ছিলাম না, তার নাম বলবো না। বাট এই একটা জিনিস, চেষ্টা করি যাকে ভালোবাসি মন থেকে, সেই লয়াল লয়াল না থাকার কারণটা কি? মানে তার কি কোনো সমস্যা ছিল যার কারণে এই যে লয়াল না লয়াল থাকার থাকতে পারে? কারণটা, লয়াল না থাকার কারণটা হয়ে গিয়েছিল ওই মুহূর্তে উনি অনেক দূরে ছিলেন আমার, হ্যাঁ, আচ্ছা যার আচ্ছা, সাথে মানে রিলেশনে ডিসটেন্সটা ছিল বেশি ছিল। উনি আমার থেকে একটু ডিস্টেন্স একটু বেশি ছিল। এবং ওই মুহূর্তে আমার রিলেশন আরেকজনের সাথে তখন, জানি না কিভাবে কিভাবে মানে একটা একটা রিলেশন। গ্যাপের কারণেই জিনিসটা হয়ে গেছে আরেকজনের সাথে।
আরেকজনের একটা সাথে একটা গ্যাপ সম্পর্ক ছিল বিল্ড আপ হয়ে গেছে। কিছু কিসের কারণে আমার দেখা গেছে যে আমি ওই জায়গায় মানে আরেকজন এমন ভাবে আমাকে ভালোবাসে, তার ভালোবাসার কাছে আমি আসলে ওই মুহূর্তে হেরে যাই তখন, যার জন্য আসলে জিনিসটা আমি এই জন্যই সত্যটা বললাম যে ব্যাপারটা আসলে এরকম ছিল। তো এই আমরা এই কারণে আসলে আমরা প্রায় কিন্তু দেখি তোমার ফেসবুকে বিভিন্ন ধরনের স্যাড স্ট্যাটাস, এটা কি ওই প্রেম রিলেটেড কোনো কারণেই, মানে রিলেশনশিপের কোনো না, এটা প্রেম রিলেটেড না, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় কি, আমি খুবই রোমান্টিক একটা পার্সন, আমাকে যত যাই বলো আমি খুবই রোমান্টিক একটা পার্সন, আমি রোম্যান্স খুব পছন্দ করি, আমার কাছে ভালোবাসার মূল্য খুব বেশি, সেটা শুধুমাত্র ভালোবাসার মানুষ না, মাকে ভালোবাসা বলো, যে কোনো কিছু, আমার ভালোবাসার মূল্যটা খুব বেশি, আমি এটাকে খুব বেশি প্রায়োরিটি দিই। তো দেখা গেছে যে আমরা ওই মুহূর্তে মুডটা এরকম, লাইক আমার এখন একটু রোমান্টিক আমি একটু রোমান্টিক স্ট্যাটাস দেবো, আমার মুড এখন রাইট আমি একটু স্যাড, আমি একটু স্যাড স্ট্যাটাস দেবো, ওটা আমার ছবির সাথে মিলিয়ে আমি ওভাবে করি, ক্যাপশনটা রেডি করি। এটা মানে এটা না যে আমি কোনো ভালোবাসার মানুষকে মানে ই করেই আমি এটা জাস্ট ওই মুহূর্তের একটা ফিলিং, মানে ওই মুহূর্তের একটা কথা আমি শেয়ার করি, দ্যাটস ইট। আমরা কবে বা যেটা আমার ছবির সাথে যায়, আমরা কবে বিয়ে, আপনার বিয়ে দেখছি এই কোশ্চেন, সেটাই যে বিয়ে দেখতেছি কবে, মানে নিউজটা লিখবো কবে যে বিপাশা কবির বিয়ের পিড়িতে বসে বিপাশা কবির, কবে লিখবো নিউজটা? আমার বিয়ে শাদী হবে না, আমার কাছে কেন যেন মনে হয়, আমি মানে কেন, কারণ কি? আমার আমি জানি না, আসলে আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই হবে, আর এই মুহূর্তে আসলে বিয়ে শাদী মুডে নাই, ওই এটা কবে করবো এখন আমি ফিক্সড ডেট বলতে পারছি। আচ্ছা, তারপর একটা সম্ভাব্য ডেট থাকে না যে 2 বছর বা 1 বছরের মাঝে একটা প্ল্যানিং আছে, বা ওরকম ফ্যামিলি থেকে একটা ব্যাপার স্যাপার থাকে না? অনেস্টলি আমার এরকম কোনো প্ল্যানিং নেই, ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে না? ফ্যামিলি থেকে আমার আম্মা তো পারে আমার এক্ষুনি, মানে একটা ভালো ছেলে দেখে এক্ষুনি পারে তো পিড়িতে বসায়, বাট আমি আবার খুব একটু রাগী টাইপের, একটু ভাওড়া টাইপের, তো মানে আমি খুব ভালো, যদি একটু রাগ দেখায় বা এই জায়গাটা আবার আমার একটু ভেজাল আছে, আমি মানে আবার রাগ সহ্য করতে নিতে পারি না। তো দেখা গেছে যে আম্মা বলে ঠিকই, কিন্তু আমি যে মাঝে মধ্যে রাগারাগি করে হ্যাঁ আমার বিয়ে আমি বুঝবো, দরকার নাই এগুলো নিয়ে এখন কথা বলা, আবার ঠান্ডা হয়ে যায়, এই হলো না। বিপাশা কবির যদি বিয়ে করি, সেই ক্ষেত্রে কেমন পাত্র বিপাশা কবির, তার পছন্দের মানুষটা কেমন হবে? ডেফিনেটলি অনেক ভালোবাসতে হবে, ভালোবাসার একটা, আমি আগে খুব ছোটবেলা থেকেই আমি কিছুদিন আগ অব্দি পর্যন্ত একটা জিনিস খুব খুঁজতাম, সেটা হচ্ছে খুব সুন্দর ছেলে, আমার খুব ভালো লাগতো। তো আমি সবসময় বলতাম আমার খুব সুন্দর ছেলে আমি বিয়ে করব, বাট এখন আমি যেটা ফিল করি, মানুষের বাহ্যিক সৌন্দর্যটা হলো কিছু না, মানুষের ভিতরের সৌন্দর্যটা থেকে বড় কিছু আসলে নেই। আমি চাই যে আমার বিয়ে করবে বা যাকে আমি বিয়ে করব, ডেফিনেটলি তার মনটা একটু ভালো হতে হবে, যে আমায় ভালোবাসবে, আমি তাকেই বিয়ে করব, এবং ভালোবাসা দিয়ে শুধু পেট চলে না, তো হ্যাঁ, ভালোবাসা দিয়ে শুধু হবে না, তাহলে তো জানলা ভালোবাসা 3 দিন 4 দিন পরে পালাবে, এটা এটা সত্য কথা। তো অবশ্যই একটা এস্টাবলিশ ভালো একজন পার্সন, যার ভালো একটা পার্সোনালিটি, সম্পূর্ণ একজন ব্যক্তিকে আমি আমার স্থান দিই, এতটুকুই, এর থেকে বেশি আর আসলে ডিসক্রাইব করা যাবে না, যদি আল্লাহ না দেয় তখন বলবে হ্যাঁ খুব তো বলছিলাম, হয় নাই। যেহেতু পাত্রের কথা শুনলাম, তো এখন আমি জানতে চাই আসলে বিপাশা কবিরের 3টা দোষের কথা বা 3টা বাজে স্বভাবের কথা। বাজে স্বভাব, বাজে খারাপ দিক প্রথমেই বলছি একটু আগে, রাগ বেশি, প্রচন্ড রাগী, অলস প্রচন্ড। আচ্ছা, ঠিক আছে, একদম বাসায় কোনো কাজকর্ম করি না, রান্না বান্না কোনোদিনও করি না, কোনো কিছু, প্রচন্ড অলস আমি। আরেকটা কি বলতাম, আরেকটা কি, হুটহাট ডিসিশন, 3টা গুণের কথা। মানে হুটহাট আচ্ছা ডিসিশন, আচ্ছা আচ্ছা এটা একটা খারাপ অভ্যাস, এটা আচ্ছা। ভালো না, হুটহাট ডিসিশন নেওয়াটাও খুব বাজে জিনিস, রাগ, অলস, এগুলো খুব খারাপ, এগুলাই। আর এমনি খারাপ অভ্যাস তাই আমার, আমি খুব আর ব্যক্তিগত যদি একটা খুব 3টা ভালো ভালো দিকের কথা, মানে 3টা যদি ভালো দিকের কথা জানতে চাই, বললাম না ভালো দিকের কথা প্রচুর
আছে সেটা তোমরা ভালো বলতে পারবা, আমি কেমন করে নিজের ভালো তারপর বলতে নিজের পারবো না? নিজের নিজের একটা মানুষ যদি নিজেকে বিচার করতে না পারে, তো ওটা কেমন না? নিজেকে তো আগে বিচার করতে হবে, হিউম্যান বিং আমি কেমন, নিজের আমি বিচার করা একটা উচিত জিনিস নিজেকে। মনে করি, সত্য কথা বলতে আমি খুবই মানে সোজা মানুষ, প্যাচগোছ নাই আমার লাইফ, আমার মধ্যে আমি প্যাচগোছ টাইপের মানুষ না, আমি খুবই মানে সোজা সরল একটা মানুষ। আমাকে তুমি যা বুঝাবো আমি বুঝবো, মানে আমি খুব বেশি পেঁচানো গোছানো মানুষ না, আমি খুবই সহজ সরল যাকে বলে তুমি এটা এক লাইনে বলতে পারো, এই ধরনের আমি একটা মেয়ে। কখনো মানুষের ক্ষতি করি না, নিজের ক্ষতি হলেও কখনো মানুষের ক্ষতি না, পারতপক্ষে আমি খুব উপকার করবার মানুষের চেষ্টা করি, এই টেন্ডেন্সি আমার প্রচুর। আমি নিজের ক্ষতি করবো কিন্তু মানুষ কখনো ক্ষতি করবো না, এটা আমি চেষ্টা করি অলওয়েজ। আর উপকারের কথা কিন্তু প্রচুর ভালোবাসতে পারি, আমি প্রচুর ভালোবাসতে পারি মানুষকে, আমি আচ্ছা আচ্ছা ভালোবাসা দিতে জানি। যদি ভালোবাসা আমার কাছে প্রপার ভাবে নিতে পারো, আমার ভালোবাসা প্রচুর ভালোবাসতে পারি। আচ্ছা আচ্ছা। এটা তো ভালো এখানে বলছি। না না, এখানে যেহেতু উপকারের কথাটা আসছেই, তো এই করোনার সময় কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষকে হেল্প করছে। তো তোমাদের একটা, তোমরা কয়েকজন মিলে একটা তোমাদের সংগঠন আছে ইয়ং স্টার নামে, সেটা থেকেও বিভিন্ন মানুষকে হেল্প করা হয়েছে। তো আগামী দিনেও কি এই কার্যক্রম অব্যাহত থাকবে? আচ্ছা, ইয়াংস্টার থেকে হচ্ছে আমরা প্রথম দিকে হেল্প করি এবং তার পরবর্তীবারে ওরা অনেকেই হেল্প করেছে, ওখান থেকে অনেক ডোনেট এসেছিল, সেখান থেকে তারা হেল্প করছে। আমি পার্সোনালি আমার কথা যদি বলি, এগুলো আসলে আমাদের ইসেতে নেই তো যে এক হাত দিলে আর এক হাত জানতে হয় না। হুম হুম হুম। তো দেখা গেছে যে হ্যাঁ, আমিও করেছি প্রচুর, চেষ্টা করেছি দেবার মানুষকে যতটুকু পেরেছি। এবং আমি নিজে হুম। না, আমার যদি আমার এরকম কোনো মিত্র ছিল কাছের মানুষ যারা দিচ্ছে, তাদেরকেও উৎসাহ দিয়েছিলাম যে এরা একটু এদেরকে করেন যেন এদের উপকার হয়। এরকম অনেকেই আমাকে আমার পাশে থেকে অনেকেই করেছে, আমি তাদের নাম। হ্যাঁ দর্শক, আমরা আবার দেখো, আমাদের আড্ডায় এসেছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, এখন দেখতেও পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি তো কেটে আবার আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম আমি যেটা ইয়াংস্টার। বলছিলাম তোমাকে, হ্যাঁ ইয়াংস্টার ব্যাপারটা অবশ্যই ইন ফিউচারে যদি আবারও এমন কোনো হয়, সুযোগ হয়, অবশ্যই চেষ্টা করব সবাই মিলে করবার, বন্ধুরা। এই তো। দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকতো, কিছু যদি বলতো দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখন যেহেতু করোনা চলছে একটু সাবধানে থাকবেন, সেফে থাকবেন। যেহেতু আমাদের দেশ অনেক ঘনবসতি, অনেক মানুষ, তারপর আল্লাহর রহমতে আমি বলবো যে আমরা অনেকটাই আল্লাহর একটা আছে যে অনেকটাই আক্রান্তের সংখ্যা অনেক বেশি, কারণ আমরা টেস্ট করছি না, হয়তো বা পাচ্ছি না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেকে চিন্তা করছেন যে কি ব্যাপার এত কম কেন, আসলে যদি টেস্টের সংখ্যাটা বাড়ানো হতো তাহলে কারণ হ্যাঁ, যত টেস্ট হবে তত আক্রান্ত সংখ্যা বাড়বে। বাড়বে। তো আমি একটা কথাই বলবো যে প্লিজ সেফে থাকবেন, বের হলেও হাতে হ্যান্ড গ্লাভস, মাস্ক, যতটা সেফে নিজেকে ফুল হাতা ফুল স্লিভ পরেই বের হবেন যেন একটু সেফ থাকা যায়। নিজে ভালো থাকলে ফ্যামিলি ভালো থাকবে, পাশাপাশি আশেপাশের মানুষজন একটু সেফ থাকবে। সচেতন থাকাটা এখন খুবই ইম্পর্টেন্ট। আর আর বলবো যে যেহেতু ফিল্মের মানুষ, ফিল্মের কথাই বলি, প্রচুর ফিল্ম দেখেন, ফিল্মকে ভালোবাসেন, বাংলাদেশের ফিল্মকে সাপোর্ট করেন, আপনাদের জন্য আমরা আজ হয়েছি। সো আমাদেরকে আরো উৎসাহ দেন যেন আমরা সামনে আরো ভালো ভালো কাজ করতে পারি। আর যেহেতু এখন হলে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সিচুয়েশনটা ভালো হলে প্লিজ হলগুলোকে বাঁচাবেন, এটাই আশা করব। যেন হলগুলো কিছুদিন আগে অভিসার ভেঙে ফেলেছে, এখন এফডিসি ভাঙছে, 4 নম্বর 3 নম্বর ফ্লোর ভাঙছে, যে জিনিসগুলো আসলে খুবই কষ্ট লাগে, কারণ এই 3-4 নম্বর ফ্লোরে আমার প্রচুর স্মৃতি। আমি তো যেদিন কালের কণ্ঠে আমি এই নিউজটা দেখি আমার খুব খারাপ লেগেছে। তো আপনারা প্লিজ পাশে থাকেন, আমাদের ফিল্মের সাথে থাকেন। আর আসিফকে অসংখ্য ধন্যবাদ, এখানে আসবা মানে এসছি, অনেক সুন্দর আড্ডা হলো। জানি না তোমার কতটা সঠিক অ্যান্সার দিতে পেরেছি বা কতটা মানে তুমি ভালো ফিল করেছো অ্যান্সারগুলো পেয়ে, আই ডোন্ট নো, বাট চেষ্টা করেছি যতটা সত্য বলবার, আমি যেটা ছিলাম আমি সেটাই প্রেজেন্ট করেছি। এটাই, থ্যাংক ইউ। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং সত্য কথাগুলো বলার জন্য, সত্য কথাগুলো দর্শকের সামনে প্রেজেন্ট করার জন্য। কারণ
আমরা কিন্তু সবাই হাইড করতে করতে নিজেকে সবার কাছে হাইলাইট করতে অনেক কিছু অনেক চেপে যাই, মানে সত্য থেকে দূরে থাকি। তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ সত্যটা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ না, আপু। ভাইয়া সত্য বলতে কি আমি সেটাই বলেছি বা সেটাই প্রেজেন্ট করেছি আমার মধ্যে। আমি ন্যাকামি পারি না, আমার ন্যাকামো আমার মধ্যে নেই, আমি ওই জিনিসগুলো কেন যেন আমার দ্বারা হয় না, তো ওটা আমি পারি না। তো আমি যেটা আমাকে সেটাই হয়তো দর্শক জানবে বুঝবে। ইন্টারভিউ মানে তোমাদের সাথে যে কানেক্ট করাটা, এটা মানে হচ্ছে দর্শক আমার পার্সোনালি জানতে চাচ্ছে জানবে, আমি রাইট। বিপাশা কেমন। তো আমি যদি এখন ওই ফিল্মের বিপাশা হয়ে আসি হবে না, বা আমি ওটা না, আমি কেমন আমি সেটাই আমি তোমার সামনে তুলে ধরেছি, এতটুকু। ধন্যবাদ। দর্শক, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আবার আমরা বড় পর্দায় বিপাশা কবিরকে নায়ক হিসেবে দেখতে পারবো। তার বিশাল একটা কামব্যাক হবে আমরা সবাই আশা করি। আজকের মতো আমি আসিফ বিদায় নিচ্ছি অর্থসূচকের ফেসবুক তারকা লাইভ তারকা আড্ডা থেকে। আবার দেখা হবে খুব দ্রুত নতুন কোন তারকার সাথে। হবে কথা, হবে আড্ডা। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।